হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। আমি উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায়, যেটা কিনা কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি বলা হয়। তাহলে আজকে আমি তোমাদের সাথে আছি মেহেদী ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, ও আমাকে সহযোগিতা করেছে ফারিহা তাহসিন সাবা। তাহলে চলো আমাদের আজকে এই কোষ রসায়ন, তার মানে তুমি এখানে কি জিনিস শিখবা? কোষের ভিতরে কোন ধরনের রাসায়নিক বস্তুগুলো থাকে, কিভাবে থাকে, তাদের কাজ কি, তাদেরকে কিভাবে তৈরি করা যায়, আমরা সেই সকল জিনিসগুলো নিয়েই আজকে আমরা পড়বো। তাহলে এখানে আমাদের কিছুটা কেমিস্ট্রি এবং বায়োলজি দুইটা জিনিস মিক্স করা থাকবে, তাই আমরা এখানে আমরা কেমিস্ট্রির কিছু নলেজও আমরা জেনে আসব। তাহলে চলো আগে আমরা জেনে নেই রাসায়নিক বন্ধন কয় প্রকার রয়েছে। 3 প্রকার রাসায়নিক বন্ধন থাকে। প্রথমটি হলো আয়নিক বন্ধন, একটি পরমাণু ইলেকট্রন দান করে ও অপরটি গ্রহণ করে। তা আমরা সবাই জানি, কেমিস্ট্রিতে আমরা পড়ে এসেছি যে আয়নিক বন্ধন কি কাজ করে। আচ্ছা, এবার দেখো এখানে একটা আয়ন, এখানে একটা অ্যাটম এভাবে আছে। সো এখান থেকে ও কি করবে, ওর থেকে একটা ইলেকট্রন ওকে দিয়ে দিচ্ছে। লিথিয়াম এখান থেকে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, আর ফ্লোরিন এখানটা নিচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, আয়নিক বন্ধন সম্পন্ন হচ্ছে। দেখো গেল। এবার আসো, সমযোজী বন্ধন বলতে আমরা কি বুঝি? দুটি পরমাণুর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় সেটাকে আমরা সমযোজী বন্ধন বলি। তার মানে এখানে দুইটা পরমাণু ইলেকট্রন শেয়ার করবে তাদের মাঝখানে। তো এটা একটা পরমাণু ধরে নাও, এবং এখানে আরো ওর সাইডে দুইটা পরমাণু, এটা হাইড্রোজেন, এখানে মাঝখানে অক্সিজেন। তাহলে কি হবে, এই হাইড্রোজেনের যে ইলেকট্রন আর এই অক্সিজেনের একটা ইলেকট্রন, ওরা দুইজন পরস্পর শেয়ার করবে, একজন আরেকজনের সাথে শেয়ার করবে। তাহলে দেখো কি হচ্ছে, দেখো এই হাইড্রোজেনটা এখানে অক্সিজেনের সাথে আসলো, এবং ওই যে দেখো এখানে অক্সিজেন একটা ইলেকট্রন এবং হাইড্রোজেন দুজনই দুজনের সাথে ইলেকট্রন শেয়ার করলো কিন্তু ওরা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। তারপরে আসো আমাদের কি জানবো, হাইড্রোজেন বন্ধন। আমাদের এই জৈবিক যে কোষগুলোতে আমাদের হাইড্রোজেন বন্ধনও থাকে। তাহলে কি থাকে দেখো, হাইড্রোজেন বন্ধন কিভাবে হয়? একটি হাইড্রোজেন পরমাণু ও অপর একটি অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু আকর্ষণজনিত কারণে যে বন্ধনটা হয়। তার মানে একটা হাইড্রোজেন পরমাণু মাস্ট থাকতে হবে, এবং আরেকটা যে পরমাণু থাকবে সেটাকে অধিক তড়িৎ ঋণাত্মক হতে হবে, মানে ওর আকর্ষণ ক্ষমতা অনেক বেশি হতে হবে, যার কারণে ওদের মাঝখানে একটা বন্ধন তৈরি হবে, আকর্ষণ একটা বল তৈরি হবে, যেটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ড। আচ্ছা, তো এখানে দেখো এটা একটা পানির অণু, আর এখানে একটা পানির অণু, H2O এভাবে। তো এই যে এখানে অক্সিজেন, এই অণুর যে অক্সিজেন, আর এই অক্সিজেনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, ওর আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। তো ও কি করছে, এই অক্সিজেনটা এই পানির অণুর যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে ও টানছে, ও নিজের দিকে আকর্ষণ করছে। তো এই যে বলটা, এই যে ওদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এবার আসো, পেপটাইড বন্ধন আবার কি জিনিস? তাহলে পেপটাইড বন্ধন হচ্ছে দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যকার বন্ধনকে আমরা পেপটাইড বন্ধন বলি। তাহলে এটা একটা অ্যামিনো অ্যাসিড, এখানে একটা অ্যামিনো অ্যাসিডের গঠন দেখতে পাচ্ছ, এখানে একটা অ্যামিনো অ্যাসিডের গঠন দেখতে পাচ্ছ। তাহলে এই অ্যামিনো অ্যাসিডের এখান থেকে একটা OH, এবং এই অ্যামিনো অ্যাসিড থেকে একটা H বের হয়ে যাবে। দেখো ওরা বের হয়ে গেল, ওরা পানি হয়ে ওরা বের হয়ে যাচ্ছে, এবং ওরা যখন পানি হয়ে বের হয়ে যাচ্ছে, এখানে কিন্তু এই দুইটা যৌগ পরস্পর যুক্ত হয়ে গেল। আবার খেয়াল করো, পানিটা এদের মধ্যে থেকে পানি বের হয়ে যাচ্ছে, এবং পানি বের হওয়ার পরে ওরা পরস্পর এই বন্ধনগুলো একসাথে হয়ে যাচ্ছে। আর এই যে দুইটা অ্যামিনো অ্যাসিড বন্ধন হলো, এটাকে আমরা বলছি পেপটাইড বন্ধন। এবার আসো, গ্লাইকোসাইডিক বন্ধন বলতে আমরা কি বুঝি? শর্করার উপাদানের মধ্যকার বন্ধনটাকেই আমরা বলছি গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এটা একটা শর্করা, এটা একটা গ্লুকোজের ছবি, এটাও একটা গ্লুকোজের ছবি। তাহলে এই গ্লুকোজ থেকে সবসময় মাথায় রাখবা, একটা বন্ধন তৈরি হতে গেলে নিশ্চয়ই কোনো না কোনো একটা বস্তু এটা থেকে তৈরি হয়ে বের হয়ে যাবে। যেমন এখানে যেমন বন্ধন তৈরি করতে গিয়ে আমার পানি বের হয়ে যাচ্ছে, তো প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় যে বন্ধন করতে গেলে একটা পানির অণু বের হবেই। তো এখানে দেখো একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, তো এভাবে করে ওরা বন্ধন করবে। বন্ধন করার সময় কি হবে, এখান থেকে OH, এখান থেকে OH, আর এখান থেকে H চলে আসবে। এই যে দেখো চলে আসলো H আর OH চলে আসলো, পানি বের হয়ে গেল। তো তারপর ওরা কি হলো, পাশাপাশি এসে ওরা একটা বন্ধন তৈরি করে ফেললো। এই যে বন্ধনটাকে আমরা কি বলছি, গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, আচ্ছা।
এবার আসো আমরা জানবো এই যে কোষ রসায়নে আমরা কাদের নিয়ে জানবো, কোন রাসায়নিক অণুগুলো নিয়ে জানবো। আমরা শর্করা, আমরা লিপিড, আমরা প্রোটিন, এই জিনিসগুলো নিয়ে আমাদের মেইনলি পড়াশোনা। শর্করা দেখতে কিরকম, এটার গঠন কিরকম, এটা। তাহলে চলো আমরা দেরি না করে আমাদের এই মেইন টপিকটায় চলে আসি, সেটা হচ্ছে শর্করা। তার আগে আমাদের জানতে হবে শর্করা বলতে আমরা কি বুঝি। যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে তাকে শর্করা বলে। তার মানে কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন জাতীয় গ্রুপে। এখন কিটোন জাতীয় যৌগ বা অ্যালডিহাইড জাতীয় যৌগ কোনগুলা, যেখানে অ্যালডিহাইড মূলক থাকবে এবং কিটোন মূলক থাকে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কিটোন মূলক, অ্যালডিহাইড মূলক এগুলো কি? যেমন আমরা জানি অ্যালডিহাইড মূলক হচ্ছে CHO, কিটোন মূলক হচ্ছে CO। তাহলে এই মূলকগুলো নিয়ে যেই যৌগের ভিতরে এই মূলকগুলো থাকবে এবং তার সাথে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, তাকে আমরা কি বলবো? শর্করা বলবো। তাহলে দেখো এখানে কি বলছে, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:2:1। তার মানে এই অনুপাতটা তোমাকে খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। 1:2:1 কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত একটা যৌগের ভিতরে এই অনুপাতে ওরা বিদ্যমান থাকে। আচ্ছা, এবার ওদের কাজ কি? শক্তির প্রধান উৎস। এখানে দেখতে পাচ্ছ শক্তির প্রধান উৎস। আমরা যে এই যে কাজ করি, এই কাজের শক্তিটা আমরা কোথা থেকে পাই? এই শর্করা থেকে পাই। তারপরে হচ্ছে গ্লাইকোজেন সঞ্চিত হয়ে থাকে শরীরে। তাহলে সঞ্চিত হয়ে থাকে আমরা জানি আমাদের যকৃতে গ্লাইকোজেনটা সঞ্চিত হয়ে থাকে। তাহলে যেন পরবর্তীতে যখন তোমার কোনো খাদ্যের অভাব পড়বে তখন যেন তোমার খাদ্যটা সাপ্লাই দিতে পারে এই শর্করা, এই কারণে এরা সঞ্চিত থাকে। তারপরে নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। নিউক্লিক অ্যাসিড আমরা জানি আমাদের ডিএনএ, আরএনএ, এই নিউক্লিক অ্যাসিড দিয়ে এটা তৈরি হচ্ছে। তো এই নিউক্লিক অ্যাসিডের একটা উপাদান থাকে আমাদের রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার। এই সুগারগুলো মূলত কি? শর্করা থাকে। তার মানে নিউক্লিক অ্যাসিড গঠনের ভূমিকা আছে। কোষ ঝিল্লি গঠনে কিন্তু এটা ভূমিকা রাখে। যেমন কোষ ঝিল্লি তৈরিতে আমরা এর আগের অধ্যায়, আমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছিলাম বোটানি, যে ওইখানে ছিল যে এখানে আমাদের কিছু শর্করা থাকে, যেটাকে আমরা বলছিলাম যে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, এভাবে করে আমরা বলছিলাম। তো এই কোষ ঝিল্লিতে কিন্তু ওরাও গঠনে অংশগ্রহণ করে। আর তারপরে দেখো ফাইনালি আমার যে কথাটা, যকৃতে বিষমুক্তকরণে কাজ করে। মানে এই যকৃতে বিষমুক্তকরণে এটা কাজ করবে। আমরা যদি কোনো বিষাক্ত খাবার খেয়ে ফেলি তখন এই প্রক্রিয়ার মাধ্যমে, নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে সে বিষটাকে মুক্ত করে তুলবে। এবার আসো শর্করার বৈশিষ্ট্য কি? শর্করা কি কি, ওর একটা উপাদান, ওর কি বৈশিষ্ট্য থাকতে পারে, আমরা এটা নিয়ে একটু জানবো। প্রথমত এটা দেখতে দানাদার, তন্তুময় ও পাউডার জাতীয় পদার্থ। তাহলে এই কথাগুলো, প্রত্যেকটা কথা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। তাহলে দেখো দানাদার মানে কি? এটা দেখতে কিছুটা এরকম হবে, মানে তোমার একটু দানা দানা থাকবে, হ্যাঁ, দানা দানার মতো থাকবে। তারপরে এটা তন্তুময় থাকে। তন্তুময় যেমন এরকম তন্তু, মানে একটা সুতার মতো এরকম থাকবে, এরকম সুতার মতো থাকবে এটা। আর পাউডারের মতো, খুবই গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো একটা পদার্থ থাকবে। তারপরে দেখো কি বলছে, এরা স্বাদে মিষ্টি বা স্বাদহীনও হতে পারে। তার মানে কিছু কিছু থাকে খুবই মিষ্টি থাকে, যেমন সুক্রোজ, এটা খুব মিষ্টি থাকে। আবার কিছু কিছু থাকে কোনো স্বাদ নাই ওদের, হ্যাঁ, যেমন সেলুলোজ, যেমন শাক যদি তুমি খালি শাক খাও কোনো মশলা বা কিছু ছাড়া, তাহলে কিন্তু এটাকে কোনো স্বাদ তুমি পাবা না। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। মানে কি? মনে করো তোমার এইটা একটা এরকম একটা যৌগ, এগুলা যৌগ, এদেরকে যদি তুমি তাপ দাও, তাপ দিলে এরা জমাট বেঁধে কি হয়ে যাবে? এরকম একটা দলা বেঁধে যাবে, এরকম একটা। তার মানে তাপ যদি দিলে ওরা একসাথে দলা পেকে যায়, হ্যাঁ, এই জিনিসটা হয়, এই কথাটাই বোঝানো হচ্ছে। পানিতে অধিকাংশই দ্রবণীয়, অধিকাংশ শর্করা পানিতে দ্রবণীয় থাকে, কিছু ছাড়া, হ্যাঁ, কিছু ছাড়া। এখানে আমি একটা কথা বলছি, সরল ও অলিগো কার্বোহাইড্রেট, তোমরা এটা পরবর্তীতে বুঝবা। সরল কার্বোহাইড্রেট, অলিগো কার্বোহাইড্রেট বলতে কি বোঝায়? এই কার্বোহাইড্রেটগুলো কিন্তু পানিতে দ্রবণীয়, আর কিছু কার্বোহাইড্রেট আছে তারা কিন্তু পানিতে দ্রবণীয় না। এরা আলোক সক্রিয় ও আলোক সমানুতা প্রদর্শন করে। আলোক সক্রিয় মানে কি বোঝানো হচ্ছে? মনে করো এটা একটা যৌগ, এটা গ্লুকোজ, হ্যাঁ, এখানে যদি আলো আসে, এখানে যদি আলোটা প্রবেশ করতে চায়, তাহলে কি হবে? সে এই আলোটাকে সে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে এটাকে রোটেট করে দিতে পারবে বা এটাকে পাঠায় দিতে পারবে, ঠিক আছে, একটা রিফ্লেক্ট, একটা অ্যাকশন দিতে পারবে এই গ্লুকোজ। তার মানে এই যে ওদের মধ্যে এই আলোক সক্রিয়তাটা আছে, মানে আলো আসলে ওরা একটা কাজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এবার অবশ্য আমরা জানবো শর্করার শ্রেণী বিভাগ কি কি। তাহলে আমরা শর্করার শ্রেণী বিভাগটা অনেকভাবেই করতে পারি। তাহলে একটা ভাবে আমরা কিভাবে করতে পারি, স্বাদের উপর ভিত্তি করে আমরা শর্করাটাকে দুইটা ভাগে ভাগ করলাম। তাহলে দেখো শর্করাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। প্রথমটা হলো সুগার। সুগার স্বাদে মিষ্টি ও দ্রবণীয় হয়, তার মানে এটা খেতে মিষ্টি হবে এবং এটা দ্রবণীয় হবে। যেমন উদাহরণ কি, আমাদের গ্লুকোজ, ফ্রুক্টোজ। এই গ্লুকোজ ফ্রুক্টোজই হচ্ছে সুগারের উদাহরণ। তো এখানে দেখো গ্লুকোজের একটা গঠন দেখা যাচ্ছে, এটা আমার হচ্ছে এখানে ফ্রুক্টোজ। আচ্ছা, তারপরে কি দেখো নন সুগার। এবার আমরা তো একটা বললাম সুগার, তাহলে আরেকটা হচ্ছে নন সুগার। নন সুগার কি দেখো স্বাদে মিষ্টি নয়, এটা স্বাদে মিষ্টি হয় না ও অদ্রবণীয় হয়, এটা পানিতে দ্রবণীয় হবে না, তার মানে সুগারের উল্টা জিনিসটাই। তাহলে এখানে উদাহরণটা কি, স্টার্চ ও সেলুলোজ, এই উপাদানগুলো হচ্ছে নন সুগারের উদাহরণ। মানে ওদের যদি এই স্টার্চ, যেমন স্টার্চ কোথায় থাকে, ভাতে থাকে। তো তুমি যদি ভাত খালি খাও দেখবা কোনো একটা স্বাদ পাবা না ঠিকভাবে, তো এটাকেই বলা হচ্ছে নন সুগার। তার মানে এভাবে করেও কিন্তু আমরা শর্করাটাকে ব্যাখ্যা করতে পারি বা শ্রেণী বিভাগ করতে পারি। তাহলে এটা একটা শর্করার গঠন, এখানে একটা সেলুলোজের গঠন দেখাচ্ছি, তাহলে এগুলা হচ্ছে নন সুগারের উদাহরণ। আচ্ছা, এবার আসো রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে, একটু আগে আমরা পড়লাম স্বাদের উপর ভিত্তি করে, এবার আমরা পড়বো রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে এটা কয় প্রকার। এটা হচ্ছে 4 প্রকার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তাহলে এই নামগুলো 4টা নাম তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে আমরা প্রত্যেকটা নিয়ে এবার জানবো। আমরা মনোস্যাকারাইড নিয়ে আগে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে মনোস্যাকারাইড কাকে বলে? যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল একক পাওয়া যায় না তাকে মনোস্যাকারাইড বলে। তার মানে কথাটা খুবই সিম্পল। যদি কোনো কার্বোহাইড্রেটকে তুমি যদি হাইড্রোলাইসিস করো এবং ওকে যদি ভাঙতে চাও, ওকে ভেঙে তুমি আর কোনো সরল উপাদানে নিতে পারছো না, ওকে, তো তখন আমরা সেটাকে মনোস্যাকারাইড বলবো। যেমন আমি যদি একটা শর্করাকে ভেঙে এটাকে 2টা টুকরো করলাম, হ্যাঁ, তখন কিন্তু এটাকে আমি মনোস্যাকারাইড বলবো না। কিন্তু মনে করো আমি একটা পাথর নিলাম, আমি এই পাথরটাকে ভাঙতেই পারছি না, এটাকে আর কোনোভাবে ক্ষুদ্র করাই যাচ্ছে না, তখন আমি ওই পাথরটাকে বলবো মনোস্যাকারাইড। তার মানে ওই কার্বোহাইড্রেট যেটাকে কিনা আর কোনো সরল এককে পাওয়া যায় না, মানে এটাকে আর হাইড্রোলাইসিস মানে পানি দ্বারা ভাঙন করা যাচ্ছে না, সেটাকেই আমরা বলি মনোস্যাকারাইড। তাহলে এটা সাধারণ সংকেত কি, CH2O ব্র্যাকেট N। তার মানে এখানে যদি তুমি N এর মান যদি 6 হয় তাহলে কি হবে সূত্রটা, C6H12O6। তার মানে আমার ফর্মুলাটা এভাবে দাঁড়ায় যাচ্ছে। তাহলে এভাবে করে আমরা সংকেতগুলো ব্যাখ্যা করব। তারপর হচ্ছে মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা কত থেকে কত থাকে। মনোস্যাকারাইডে 3 কার্বন থেকে সাধারণত 10 কার্বনের মধ্যে হয়ে থাকে। যদি 10 কার্বনের বেশি যায় তখন আবার সেটাকে আমরা অন্য নামে ডেকে ফেলি বা তখন সেটাকে আমরা মনোস্যাকারাইড বলি না। তার মানে আমাকে এটাও জানতে হবে। তারপরেও দেখো মনোস্যাকারাইডগুলোতে অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ থাকায় এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। তার মানে ওদের ভিতরে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে বা কিটোন গ্রুপ থাকে তাহলে ওরা বিজারক পদার্থ হিসেবে কাজ করবে। মানে কি, ওরা আরেকজনের জারণ করতে পারবে। বিজারক মানে কি বুঝাচ্ছে, সে আরেকজনের জারণ করতে পারবে, ঠিক আছে। তো সরি, ও হচ্ছে আরেকজনের বিজারণ করবে বাট নিজে জারিত হবে, কথাটা হচ্ছে এখানে। তার মানে আরেকজনের বিজারণ করবে, তাহলে এই CO CHO ওরা কি করতেছে, ওরা যেই যৌগে থাকবে সেই যৌগে জারিত হবে এবং আরেকজনকে সাহায্য করবে বিজারিত হতে। তাহলে এটাই হচ্ছে গিয়ে মনোস্যাকারাইডের যে, এ কারণে মনোস্যাকারাইডকে কিন্তু আমরা কি বলি দেখো, এদেরকে আমরা কিন্তু রিডিউসিং সুগারও সাধারণত বলে থাকি। এই যে দেখো এদেরকে আমরা রিডিউসিং সুগার বলে থাকে। তাহলে এই যে একটা উদাহরণ দেখো এখানে গ্লুকোজের, ফ্রুক্টোজের, তাহলে এগুলা হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ, এরাই হচ্ছে গিয়ে আমাদের মনোস্যাকারাইডের উদাহরণ। এই যে দেখো এখানে ফ্রুক্টোজে CO মূলক আছে, এটা হচ্ছে কিটোন গ্রুপ, এবং এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে CHO, এই অ্যালডিহাইড গ্রুপটা আছে। তার মানে ওদেরকে আমরা, আর এই গ্রুপগুলো থাকা মানেই ওরা আরেকজনের বিজারণ করতে পারবে আর নিজে নিজে কি হবে, নিজে জারিত হবে কিন্তু আরেকজনকে বিজারণ করতে সাহায্য করবে, যার কারণে আমরা ওদেরকে বিজারক পদার্থ বলতে পারি। ওকে, আচ্ছা, এবার আসো মনোস্যাকারাইডের প্রকারভেদ নিয়ে আমরা জানবো। কার্বনের সংখ্যার উপরে, এই যে আমরা তখন বললাম মনোস্যাকারাইডে 3 থেকে 10টি কার্বন থাকতে পারে, তো
কার্বনের সংখ্যা যদি এখন 4টা কার্বন থাকে তাহলে আমরা কি বলবো, যদি 6টা কার্বন থাকে তখন কি বলবো, সবসময় কি আমি মনোস্যাকারাইডই বলবো? এই কারণে কার্বনের কতটা আছে, কার্বন কতটা সংখ্যার উপরে আছে সেটার উপরে ভিত্তি করে আমরা এটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো যেমন দেখো কি, প্রথমত ট্রায়োজ কথাটা আমরা এখানে বলতেছি। ট্রাই, এখানে কথাটা দেখো, ট্রাই মানে কি 3 কার্বন, মানে তিন কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা ট্রায়োজ বলি। যেমন গ্লিসারালডিহাইড এটা এমন একটা যৌগ, দেখো এখানে অ্যালডিহাইড মূলক থাকায় একে অ্যালডোজ বলে। তার মানে এই গ্লিসারালডিহাইড এটা একটা 3 কার্বন বিশিষ্ট যৌগ। আমরা এখানে ছবিটা দেখি, দেখো এটা 3 কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এবং এখানে দেখো অ্যালডিহাইড মূলক থাকে, এই যে এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক CHO। এই অ্যালডিহাইড মূলক থাকায় একে আমরা নাম বলি, এই অ্যালডিহাইডের সাথে মিল রেখে অ্যালডোজ সুগার বলি, অ্যালডোজ বলি আমরা এটাকে। আবার আরেকটা উদাহরণ হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, মানে এখানে অ্যাসিটোন মানে এখানে কিটোন গ্রুপ থাকবে, এই যে দেখো কিটোন গ্রুপ আছে এবং এখানে কয়টা কার্বন, 1 2 3, তার মানে এটা একটা ট্রায়োজ বলতে পারি আমরা। এই মনোস্যাকারাইড হচ্ছে একটা ট্রায়োজ মনোস্যাকারাইড। তো এখানে দেখো যেহেতু এখানে একটা কিটোন গ্রুপ আছে তাই একে আমরা কি বলছি, কিটোজ সুগার বলছি। তাহলে বোঝা গেছে যে কেন আমরা গ্লিসারালডিহাইডকে অ্যালডোজ বলি এবং কেন আমরা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনকে কিটোজ বলি। আচ্ছা, তারপরে আসো টেট্রোজ, 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, যেমন ইরিথ্রোজ। হ্যাঁ, ইরিথ্রোজটা আমরা এখানে বলছি। তো দেখো ইরিথ্রোজের গঠন, এখানে 4টা কার্বন আছে, ওরও 4টা কার্বন আছে এখানে। সো এই এল ইরিথ্রোজ, ডি ইরিথ্রোজ, এই এল ইরিথ্রোজটা আমরা কেন বলতেছি, কারণ এখানে, আর এটাকে কেন ডি ইরিথ্রোজ বলতেছি, এই যে 3 নাম্বার কার্বনে এই OH মূলকটা বাম পাশে আছে, এই কারণে এল এরিথ্রোজ। এল দিয়ে মাথায় রাখবা এভাবে সহজ করে, যে লেফট মানে বাম, তার মানে এই যে এই 3 নাম্বার কার্বনে যদি OH-টা বাম পাশে থাকে তাহলে এল এরিথ্রোজ, আর যদি সেটা ডান পাশে থাকে তাহলে ডি এরিথ্রোজ। ডি দিয়ে এভাবে সহজে মাথায় রাখো, ডিম দিয়ে ডান পাশ, তার মানে এই 3 নাম্বার কার্বনে এই ডান পাশে যদি OH থাকে তাহলে সেটা ডি এরিথ্রোজ। আচ্ছা, এবার সব পেন্টোজের আমরা ওর উদাহরণ, ওর বৈশিষ্ট্য এগুলো নিয়ে পড়বো। তাহলে পেন্টোজ কাকে বলে, পেন্টো মানে 5 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইডটা থাকবে সেটাকে আমরা পেন্টোজ সুগার বলি। যেমন উদাহরণ কি, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, এই উপাদানগুলো, এইটার নাম তোমরা কোষ ও এর গঠন ওই অধ্যায়ে ডিএনএ এর গঠনে কিন্তু এটা পড়ে এসেছো। আচ্ছা, যাই হোক, এবার আসো আমরা রাইবোজ নিয়ে জানি। রাইবোজ কি, 5 কার্বন বিশিষ্ট একটা সুগার। তারপরে এটা আরএনএ এর গঠনে থাকে, রাইবোজটা আরএনএতে থাকে আর ডিঅক্সিরাইবোজ ডিএনএতে থাকে। আচ্ছা, তারপরে এই রাইবোজে দেখো অ্যালডিহাইড মূলক থাকায় একে কি বলা হয়, এই রাইবোজের গঠনে আমরা দেখতে পাবো যে ওর এখানে CHO মূলক আছে, এই কারণে একে বলা হয় এলডো পেন্টোজ। যেহেতু অ্যালডিহাইড আছে এলডো এবং যেহেতু এটা একটা পেন্টোজ তাই নাম হয়ে গেছে ওকে এলডো পেন্টোজ। আচ্ছা, তারপরে দেখো ওর গলনাঙ্ক 95°C, মানে অনেকটা বেশি গলনাঙ্ক থাকে এবং সংকেতটা খুবই গুরুত্বপূর্ণ, C5H10O5। ঠিক আছে, 5টা কার্বন এই যে দেখো এবং 10টা হাইড্রোজেন, 5টা অক্সিজেন থাকবে। আচ্ছা, এবং ও নিউক্লিওটাইড তৈরি করে, এটা তো আমরা জানি যে নিউক্লিওটাইড তৈরি করার মাধ্যমেই সে কি গঠন করে, আরএনএ গঠন করছে। ওকে, তো এখানে দেখো এটা একটা রাইবোজের গঠন, এখানে কিন্তু তোমাদেরকে এই রাইবোজের গঠনটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে। তাহলে দেখো এখানে রাইবোজের গঠনে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই যে এই গঠনটার এখানে এটা অক্সিজেন, এখানে প্রথম কার্বনটা এই জায়গাটায়, প্রথম কার্বন এখানে, দ্বিতীয় কার্বন এখানে, সো এখানে হচ্ছে প্রথম কার্বন, এখানে দ্বিতীয় কার্বনটা, এখানে তৃতীয় কার্বন, এখানে চতুর্থ কার্বন, আর এখানে হচ্ছে পঞ্চম কার্বন। তাহলে এভাবে করে আমরা 5টা কার্বন আমরা দেখলাম, যেটা এটা পেন্টোজ, তার মানে 5টা কার্বন এখানে আছে। এবং সবসময় জাস্ট যেটা মাথায় রাখবা যে এরকম করে একটা গঠন দিবা, এখানে অক্সিজেন থাকবে, অক্সিজেন থেকে এখানে একটা কার্বন দিবা, পঞ্চভুজ একটা আকৃতি এঁকে ফেলবা, এখানে একটা কার্বন দিবা, তারপরে এখানে একটা কার্বন দিবা, এখানে একটা দিবা কার্বন, আর এভাবে একটা, আর এই তাহলে দেখো কয়টা হলো, 1 2 3 4, তাহলে 5 নাম্বার আমার আরেকটা কার্বন লাগবে, এই 4 নাম্বার কার্বনের সাথে সবসময় খেয়াল রাখবা 5 নাম্বার কার্বনটা 4 নাম্বার কার্বনের সাথে এইভাবে যুক্ত থাকে। তাহলে CH2OH এই যে এটার মতো, এবং CH2OH এটার নিচে H দিয়ে দিবা, তারপরে C এর সাথে এখানে উপরে H দিবা, নিচে OH দিয়ে দিবা, এখানে H দিবা, এখানে OH দিয়ে দিবা, মানে HOH এভাবেই থাকে। আর এখানেও H দিয়ে দাও, OH দিয়ে দাও, ঠিক আছে। যাই হোক, তো
তো এই যে তোমার একটা গঠন হয়ে গেল, এটাকেই কিন্তু আমরা বলছি একটা রাইবোজ সুগার। ঠিক আছে, এটাকেই আমরা বলি রাইবোজ সুগার। তাহলে আশা করি তোমরা এই গঠনটা মাথায় রাখবে, এই গঠনটা তোমাদের শিখতে হবে। ঠিক আছে, এই স্পেশালি এই রিং স্ট্রাকচারটা শিখতে হবে। এটা তোমাদের এত লাগবে না, এটা একবার দেখে নিলেই হবে, কিন্তু এটা তোমাদের এত রাইবোজের ক্ষেত্রে এটা আসবে না। আচ্ছা, এবার আসো ডিঅক্সি রাইবোজ সুগার নিয়ে আমরা জানবো। ডিঅক্সি রাইবোজ দেখো কি বলছে, যে 5 কার্বন বিশিষ্ট, এটাও 5 কার্বন, যেহেতু এটা পেন্টোজ, এটা কিসে থাকে? ডিএনএ এর গঠনে। আমরা পড়ছি রাইবোজ আরএনএ তে থাকে, ডিঅক্সি রাইবোজ ডিএনএ তে থাকে। তারপরে ডিঅক্সি রাইবোজ এটাতে অ্যালডিহাইড মূলক থাকে এবং ওর সংকেতটা দেখো C5H10O4। গুরুত্বপূর্ণ, এখানে দেখো ওইখানে ছিল O5, এখানে একটা অক্সিজেন কম আছে, তাই না? ওইখানে O5 ছিল, এখানে O4। তাহলে দেখো তারপরের লাইনটাই বলা আছে 2 নং কার্বনে অক্সিজেন থাকে না। তা এই কারণে আমরা ওকে ডিঅক্সি রাইবোজ বলি। রাইবোজের সাথে ডিঅক্সি রাইবোজের পার্থক্য হচ্ছে যে ডিঅক্সি রাইবোজে একটা অক্সিজেন কম থাকে। এই কারণে ডিঅক্সি ওয়ার্ডটা এইভাবে আসছে, ডিঅক্সি মানে অক্সি মানে অক্সিজেন এবং ডি মানে এখানে অনুপস্থিত বা এখানে নাই, কাজ করতেছে না, অক্সিজেনটা নাই। তার মানে এই যে 2 নম্বর কার্বনে অক্সিজেন না থাকাকে আমরা ডিঅক্সি নামে আমরা ব্যাখ্যা করে থাকি। ওকে, তো এখানে দেখো গঠনটা, এই যে দেখো অক্সিজেন আসছে, এখানে কার্বনে 1 নম্বর কার্বনের এখানে OH বাই H এভাবে দিয়ে রাখছে। এখানে দেখো আমরা রাইবোজে শিখেছিলাম যে H/OH ছিল, নিচে OH ছিল, এখানে কিন্তু এই পাশে তোমার অক্সিজেনটা নাই। ঠিক আছে, সো এই যে 2 নাম্বার, এটা কিন্তু আমার 2 নাম্বার কার্বন, এখানে অক্সিজেনটা নাই, এই কারণে এটাকে আমরা ডিঅক্সি রাইবোজ বলে থাকি। আবার এখানেও সেম, এই যে দেখো 2 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন নাই। ঠিক আছে, আর বাকি সবকিছুই একদম সেম রাইবোজের মতো। আশা করি তোমরা এই গঠনটা শিখবা এবং ওর পার্থক্যটা বুঝে নিতে পারবা। আচ্ছা, এবার আসো আমরা জানি যে রাইবোজ ও ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্য কি। তো প্রথমত দেখো অপরিহার্যতা, এটার গুরুত্বটা কিরকম। হ্যাঁ, তাহলে প্রথমত এখানে রাইবোজের জন্য এটি হলো আরএনএ এর একটা অপরিহার্য উপাদান। তাহলে আরএনএ গঠনের পিছনে আমার রাইবোজের একটা বড় ভূমিকা আছে। তারপরে ডিঅক্সি রাইবোজ, এটা ডিএনএ এর একটা অপরিহার্য উপাদান, ডিএনএ গঠনে এটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। অক্সিজেন পরমাণু, এই রাইবোজে 5টি অক্সিজেন থাকে আমাদের, কিন্তু ডিঅক্সি রাইবোজে আমার 4টি অক্সিজেন থাকে। OH গ্রুপ 2 নং কার্বন পরমাণুর সাথে OH গ্রুপ যুক্ত থাকে। এখানে OH গ্রুপটা কোথায় থাকে দেখো, 2 নং কার্বনের সাথে OH গ্রুপ কিন্তু থাকে, মানে সব কার্বনে থাকে, কিন্তু 2 নং কার্বনেও কিন্তু এটা থাকে। কিন্তু ডিঅক্সি রাইবোজে কিন্তু আমার এই 2 নং কার্বনে OH থাকে না, তাই না? এটা কিন্তু OH-টা থাকে না, কারণ OH-টা তখন ওই যে অক্সিজেনটা চলে যায়, এখানে শুধু হাইড্রোজেন থাকে। আচ্ছা, অংশগ্রহণ, তাহলে রাইবোজ কিসে অংশগ্রহণ করে দেখো, নিউক্লিওটাইড ও শর্করা তৈরিতে অংশগ্রহণ করে। আর ডিঅক্সি রাইবোজ ডিঅক্সি নিউক্লিওটাইড, মানে এটা যদি রাইবোজ নিউক্লিওটাইড নরমালি এভাবে তৈরি করে, তাহলে এটা কি করবে, ডিঅক্সি রাইবোজ নিউক্লিওটাইড, মানে ওর গঠনটা একটু অন্যরকম হবে, তাই না? যেহেতু ডিঅক্সি রাইবোজ সুগার, তাহলে ও ডিঅক্সি নিউক্লিওটাইড গঠন করবে, যেটা কিনা ডিএনএ গঠন করতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা আরেকভাবেও আমরা মনোস্যাকারাইডের প্রকারভেদটা আমরা আবার ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে হেক্সোস, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে অনেক ভালো করে জানতে হবে। সেটা হলো হেক্সোস বলতে আমরা কি বুঝি, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা হেক্সোস বলছি। তাহলে যেমন দেখো এখানে গ্লুকোজ, এটা একটা হেক্সোস। আচ্ছা, তো গ্লুকোজ নিয়ে আমরা একটু জেনে আসি, গ্লুকোজের বৃত্তান্ত। এটা উদ্ভিদের দ্রবণীয় একটা মনোস্যাকারাইড, তাহলে আমার ফার্স্ট কিওয়ার্ড এটা দ্রবণীয় হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে আণবিক সংকেতর C6H12O6, এটা আমরা অনেক আগে থেকে পড়ে এসেছি, 8, 9, 7 সব ক্লাসে আমরা এগুলো দেখে এসেছি যে গ্লুকোজের এই স্ট্রাকচার C6H12O6। আচ্ছা, অ্যালডিহাইড মূলক থাকায় একে অ্যালডোহেক্সোস বলা হয়। যেহেতু এখানে অ্যালডিহাইড মূলক আছে, এখানে খেয়াল করো এটা একটা অ্যালডিহাইড মূলক, তাহলে এ কারণে ওকে অ্যালডোহেক্সোসও বলা হয়ে থাকে। পাকা আঙুরে 12 থেকে 30% গ্লুকোজ থাকে। পাকা আঙুরে 12 থেকে অনেকটা পরিমাণ কিন্তু গ্লুকোজ থাকে। এই কারণে গ্লুকোজকে আমরা একটা কথা বলি গ্রেপ সুগার, যেহেতু ও তোমার আঙুরে থাকে, মানে গ্রেপে থাকে, এই কারণে ওকে বলা হয় গ্রেপ সুগার। এটা আরেকটু ইজিলি মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে G ফর গ্লুকোজ অ্যান্ড G ফর গ্রেপ। ঠিক আছে, তাহলে এভাবেও তুমি ইজিলি কিন্তু মাথায় রাখতে পারছো। আচ্ছা, তারপরে আসো শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। ওকে, মানে আমাদের প্রাথমিক যে পদার্থটা থাকে সেটা হচ্ছে গ্লুকোজ থাকে।
ওকে, এটা হচ্ছে আমাদের শ্বসনের প্রাথমিক পদার্থ। আচ্ছা, এবার আসো গ্লুকোজ কিভাবে উৎপাদন হয়, ওর প্রস্তুতটা কিভাবে হয়। প্রকৃতিতে সবুজ উদ্ভিদ থেকে গ্লুকোজ উৎপাদিত হয়, আবার গবেষণাগারেও আমরা যদি সুক্রোজ ও স্টার্চ থেকে, মানে এই সুক্রোজকে ভাঙলে বা স্টার্চ থেকে ভাঙলে আমরা কিন্তু এই গ্লুকোজ ও ফ্রুক্টোজ এগুলো প্রস্তুত করা যায়। তার মানে আমি প্রকৃতিতে উদ্ভিদেও তৈরি হতে পারে গ্লুকোজ, আবার আমি ল্যাবের মধ্যে আমাদের বা রসায়ন গবেষণাগারে আমরা এটা তৈরি করতে পারি। আচ্ছা, বৈশিষ্ট্য কি দেখো, গ্লুকোজ হচ্ছে একটা সাদা দানাদার পদার্থ, এটা স্বাদে মিষ্টি হবে। আমরা শুরুতেই পড়ে এসেছিলাম যে কিছু আছে তোমার সুগার, হ্যাঁ, আবার কিছু আছে নন সুগার, এই যে এই জিনিসগুলো, তার মানে যেটা সুগার সেটা হচ্ছে স্বাদে মিষ্টি হবে এবং এটা পানিতে দ্রবণীয় হবে। আচ্ছা, এবার আসলে গ্লুকোজের ব্যবহার, আমরা কোথায় কোথায় গ্লুকোজকে ব্যবহার করি। প্রথমত রোগীর পথ্য হিসেবে এটা আমার ব্যবহার হয়, রোগীর ঔষধে তৈরিতে আমার এই গ্লুকোজ কিন্তু আমরা অনেক জায়গায় ব্যবহার করে থাকি। তারপরে রোগীকে দ্রুত শক্তি যোগায়। মনে করো যে তোমার রোগী অনেক ক্লান্ত, তুমি যদি গ্লুকোজ দাও তাহলে কিন্তু সে দ্রুত শক্তি যোগাবে। বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার হয়, আমরা অনেক ফল সংরক্ষণ করতে গিয়ে আমরা গ্লুকোজটাকে ব্যবহার করছি। ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে, এটা কিন্তু তোমাদের এমসিকিউ হিসেবে অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত হয়। তার মানে ওষুধ শিল্পে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট রূপে এটাকে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ভিটামিন সি তৈরির জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়। তুমি যদি ভিটামিন সি তৈরি করতে যাও তাহলে এই গ্লুকোজকে তোমার প্রয়োজন পড়বে। ওকে, আচ্ছা, তারপরে আসো গ্লুকোজ কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে গ্লুকোজটা কি করছে, কার্বোহাইড্রেটে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। ঠিক আছে, কার্বোহাইড্রেট বিপাকের মধ্যে, কারণ গ্লুকোজ কিন্তু আমাদের পুরো দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান কিন্তু এই গ্লুকোজ। আচ্ছা, এবার আসো ওর গঠনের মধ্যে, হ্যাঁ, রিং স্ট্রাকচারটা ওর দুই ধরনের রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচার বলতে কি বুঝতেছো, মানে হচ্ছে এরকম রিংটা মানে একটা রিং এর মতো গঠন হবে, এরকম একটা গঠন যদি দেখা দেয় তখন আমরা সেটাকে বলি রিং স্ট্রাকচার। আচ্ছা, তো এই যে দেখো আলফা গ্লুকোজ, তাহলে আলফা গ্লুকোজ কোনটা, যদি 1 নং কার্বনে OH মূলকটা যদি নিচে থাকে তাহলে আমরা সেটাকে বলি আলফা গ্লুকোজ। এবং এখানে দেখো, আচ্ছা আমরা আগে এটা পড়ে নেই। দেখো এই যে এটা একটা গ্লুকোজের গঠন, দেখো এটা ষড়ভুজাকার, যেহেতু এটাতে 6 কার্বন আছে তাই এটা একটু ষড়ভুজাকার হবে। আচ্ছা, এই যে দেখো এখানে ষড়ভুজাকার, ও এখানে 1 নাম্বার কার্বন, এখানে 2 নাম্বার কার্বন, এখানেও সেম, এই যে OH এভাবে আছে। দেখো এখানে 3 নাম্বার কার্বন, এখানে 4 নাম্বার কার্বন, এভাবে OH দিয়ে দিবা। হ্যাঁ, ওকে, এখানে তোমার 5 নাম্বার কার্বন এবং এই জায়গাটাই হচ্ছে আমার 6 নাম্বার কার্বন। তাহলে এইভাবে করে 6টা কার্বন এখানে থাকে, এইটা একটা যৌগ তৈরি হলো। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কখন এটাকে আমরা আলফা গ্লুকোজ বলবো, যখন 1 নং কার্বনে OH গ্রুপটা নিচে থাকবে। এই যে দেখো 1 নং কার্বনে OH-টা নিচে আছে, এই কারণে আমরা এটাকে বলবো কি আলফা গ্লুকোজ বলবো। তাহলে এটা খেয়াল থাকবে, এটাকে আলফা গ্লুকোজ কখন বলবো। আচ্ছা, তারপরে আসলে যে বিটা গ্লুকোজ আমরা কখন বলবো, যদি 1 নং কার্বনে OH-টা উপরে থাকে। তাহলে এই যে ছবিটাতে এখানে দেখো, এই যে 1 নং কার্বনে, এটা 1 নাম্বার কার্বন, এই 1 নাম্বার কার্বনে OH মূলকটা কিন্তু উপরে, এই কারণে একে কি বলা হচ্ছে, একে বিটা গ্লুকোজ বলা হচ্ছে। তাহলে এভাবে করে কিন্তু আমরা এই জিনিসটা ব্যাখ্যা করতে পারি যে গ্লুকোজের রিং স্ট্রাকচার দুই ধরনের, আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ। কখন কোনটাকে কি বলবো আমরা বুঝে গেলাম। আচ্ছা, এবার আসো চেইন স্ট্রাকচার। এটা তো গেল রিং গঠন, রিং এর মতো একটু দেখতে। আর চেইন গঠন মানে কি বোঝায়, মানে একটা চেইনের মতো, এরকম লম্বা একটা চেইনের মতো বা এভাবে লম্বা একটা চেইনের মতো যদি এটা হয় তখন আমরা এটাকে চেইন স্ট্রাকচার বলি। তাহলে এটাও দুই ধরনের। প্রথমত ডি গ্লুকোজ, বা ডি দিয়ে আমরা কি বুঝাই, ডেক্সট্রো রোটেটরি, এই কথাটা বুঝাই। তো 5 নং কার্বনের ডান দিকে OH থাকলে আমরা সেটাকে ডি গ্লুকোজ বলি, আর এবং এটাকে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এটাও একটু মাথায় রেখে দেবা। সো আমার যেটা মেইন কথা সেটা হচ্ছে 5 নং কার্বনের ডান দিকে OH থাকলে এটাকে ডি গ্লুকোজ বলি। খেয়াল করো এখানে এটা একটা রৈখিক গঠন, এখানে CHO এভাবে দিবা, মানে জিনিসটা হচ্ছে খুব সিম্পল, CHO দিবা, তারপরে এখানে কার্বন থেকে, ওকে কার্বন আছে, কার্বনের সাথে এখানে আরেকটা কার্বন দিবা, একটার পর একটা কার্বন দিবা, কয়টা হলো, এখানে 5টা হলো, এরপর লাস্ট হচ্ছে এই যে। তো এভাবে করে প্রত্যেকটার সাথে দেখো, প্রত্যেকটা কার্বনের সাথে আমার কি দিবা, এইচ দিবা, ওইচ দিবা। হ্যাঁ, এখানে আবার এটার সাথে ওইচ দিবা, মানে একটু অল্টারনেট করে দিও। এখানে জিনিসটা হচ্ছে আমরা এটাকে ওইচ এইচ সবসময় একটু বিপরীত, মানে করো যে এখানে যদি এই কার্বনে যদি তুমি এটা ওইচটাকে এই পাশে দাও তাহলে এইখানে ওইচটা এই পাশে দিবা। হ্যাঁ, সেম পাশের সচরাচর আমরা দেই না। আচ্ছা,
তারপরে এখানে হচ্ছে এইচ, এখানে ওএইচ, এখানে আবার দেখো এই যে ওএইচ আসলো। সো এখানে 5 নং কার্বন কোনটা? এখানে কিন্তু আমাদের 5 নং কার্বন, এটা দেখো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, আর এইখানে হচ্ছে আমাদের 5 নম্বর কার্বন। তো এই 5 নম্বর কার্বনের এই যে এটা হচ্ছে ডান পাশ আর এটা হচ্ছে বাম পাশ। তো এই যে দেখো এখানে যদি ডান পাশে OH মূলক থাকে তাহলে সেটাকে আমরা ডি গ্লুকোজ বলবো। আর এল গ্লুকোজ বা ল্যাভোরোটেটরি, এটাকে আমরা বলতেছি ল্যাভোরোটেটরি, মানে 5 নং কার্বনের বাম দিকে যদি এই রৈখিক গঠনের বা চেইন স্ট্রাকচারে যদি বাম দিকে OH থাকে তাহলে এটাকে আমরা ল্যাভোরোটেটরি বা এল গ্লুকোজ বলবো। তাহলে এই যে এটা হচ্ছে একটা গঠন, দেখো এল গ্লুকোজের এখানে এটা হচ্ছে 5 নম্বর কার্বন। তো এই 5 নম্বর কার্বনের বাম পাশে OH মূলকটা আছে, এই কারণে এটাকে আমরা ল্যাভোরোটেটরি বলবো। আচ্ছা, এবার আসো ফ্রুক্টোজ নিয়ে আমরা জানবো। ফ্রুক্টোজ কি? দেখো 6 কার্বন বিশিষ্ট, এটা সংকেত কি? C6H12O6। ওকে, আচ্ছা তারপরে আসো যে এটা কিটোন মূলক থাকে, এটাতে কি থাকে? আমার একটা কিটোন মূলক থাকে। আচ্ছা, তারপরে এখানে পাকা মিষ্টি ফলে অধিক থাকে, তাই একে আমরা কি বলি? ফ্রুট সুগার বলি। দেখো পাকা মিষ্টি ফলে মানে যেই ফলটা মানে আমরা অনেক পাকা আম খাই, এটা খাই, তো ওইখানে আমার কি থাকে? এই ফ্রুক্টোজটা অনেক বেশি থাকে। সো এখানেও এইভাবে মাথায় রাখতে পারো, এফ দিয়ে ফ্রুট, এফ দিয়ে ফ্রুক্টোজ। ওকে, সো এভাবে করে আমরা কিন্তু এটাকে মাথায় রাখতে পারি। আচ্ছা, তো এই কারণে ফ্রুক্টোজকে ফ্রুট সুগার বলা হচ্ছে। আচ্ছা দেখো এখানে ওর গঠনটা, চেইন স্ট্রাকচার সবসময় মাথায় রাখবা। এই যে ফ্রুক্টোজে আমার কি থাকে? গ্লুকোজে ছিল আমার অ্যালডিহাইড মূলক, আর ফ্রুক্টোজে আমার কি থাকবে? কিটোন মূলক থাকবে। তাহলে এই যে এটা হচ্ছে কিটোন মূলক, এটা হচ্ছে কিটোন মূলক। আচ্ছা, আর এটা হচ্ছে রিং স্ট্রাকচারের, এখানে ওর গঠনটা, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারের গঠনটা কিন্তু একটু আলাদা। এখানে দেখো অক্সিজেন, এখানে ওর 1 নম্বর কার্বনটা এখানে ওর এর সাথেই থাকবে। এই গঠনগুলো তোমাদের একদম মাথায় সেট করতে হবে। এখানে থাকে 2 নম্বর কার্বনটা এইটার নিচে থাকবে। ওকে, এটা হচ্ছে ফ্রুক্টোজের স্পেশালিটি। এবং দেখো ফ্রুক্টোজ মানে হেক্সোজ হওয়ার পরও ওর কিন্তু তোমার 5টা বাহু, মানে পঞ্চভুজের মতো দেখতে। আচ্ছা, এখানে ওর 2 নম্বর কার্বন গেল, তারপরে এখানে 3 নম্বর কার্বন, এখানে ওর 4 নম্বর কার্বন, এখানে ওর 5 নম্বর কার্বন, আর এইখানে হচ্ছে ওর 6 নম্বর কার্বন। তাহলে এভাবে করেই হচ্ছে কি ওর গঠনটা হয়। আচ্ছা, এবার আসলে বৈশিষ্ট্য নিয়ে আমরা জানবো। সাদা বর্ণের এবং দানাদার হয়। ওকে, সাদা বর্ণের হবে এবং দানাদার হবে। তারপরে আসলে ও পানিতে দ্রবণীয় হবে, এই যে সেম গ্লুকোজের মতো এটাও পানিতে দ্রবণীয় হবে। এটা গ্লুকোজের আইসোমার। আইসোমার বলতে কি? দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজের রাসায়নিক সংকেত কিন্তু এই যে সেম, ওর রাসায়নিক সংকেত কিন্তু সেম, গ্লুকোজেরও সেম, ফ্রুক্টোজেরও সেম, কিন্তু ওদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা, ওদের গঠনটা কিন্তু আলাদা। যেমন ফ্রুক্টোজে কিটোন গ্রুপ আছে, ওইখানে অ্যালডিহাইড মূলক আছে, সো ওদের গঠন আলাদা কিন্তু সূত্রটা সেম। এই কারণে ওদেরকে কি বলা হয়? আইসোমার বলা হয়। আচ্ছা, এবার আসলে ওদের ব্যবহার, এটা কনফেকশনারিতে মিষ্টান্ন, আমরা অনেক মিষ্টি জাতীয় যে খাবারগুলো তৈরি হয় সেখানে কিন্তু এটা ব্যবহার থাকে। আচ্ছা, তো ফ্রুক্টোজের গঠনও আমার সেম, রিং স্ট্রাকচার ওর 2 ধরনের। এখানে আলফা গ্রুপ ফ্রুক্টোজ আছে, যেটা কিন্তু কিনা 1 নম্বর কার্বনে তোমার হচ্ছে এখানে OH-টা থাকবে। এই যে দেখো এখানে একটা ফ্রুক্টোজের গঠন, এখানে যদি 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বনে যদি OH মূলকটা নিচে থাকে তাহলে আমরা সেটাকে আলফা ফ্রুক্টোজ বলবো। আবার বিটা ফ্রুক্টোজ কখন বলবো? যদি 1 নং কার্বনে OH মূলকটা উপরে থাকে, যেমন এইখানে দেখো ওর এটা যদি উপরে আছে, সো এই যে উপরে থাকার কারণে এটাকে আমরা বলবো বিটা ফ্রুক্টোজ। আচ্ছা, আবার চেইন স্ট্রাকচারে সেম, খেয়াল করো রিং স্ট্রাকচারে সবসময় কি 2টা প্রকার, আলফা এবং বিটা, আর চেইন স্ট্রাকচারে 2টা প্রকার, ডি এবং এল। আচ্ছা, সো ডি ফ্রুক্টোজ সেম, 5 নং কার্বনের OH যদি ডান দিকে থাকে তাহলে এটাকে ডি ফ্রুক্টোজ। যেমন এই যে এটা একটা ফ্রুক্টোজের দেখো রৈখিক গঠন, এখানে CH2OH, COO আছে কিটোন মূলক, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, এটা 3, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বনে যদি OH-টা ডান দিকে থাকে তাহলে এটাকে আমরা বলবো ডি ফ্রুক্টোজ। আর যদি সেখানে বাম দিকে থাকে তখন আমরা সেটাকে বলবো এল ফ্রুক্টোজ। তো দেখো এখানে বাম দিকে এটা আছে, এটা 5 নম্বর কার্বন, 5 নম্বর কার্বনের বাম দিকে OH মূলকটা আছে। বাকি গঠনটা সেমই থাকবে, একদম হুবহু সেম, কিন্তু OH-টা যদি বাম দিকে চলে আসে তখন আমরা সেটাকে বলবো এল ফ্রুক্টোজ। আমরা আবারও বলছি সহজে মাথায় রাখার জন্য, এল দিয়ে আমরা লেফট বুঝাই, সো লেফট মানে বাম পাশে থাকবে। আর ডি দিয়ে তুমি এভাবে মাথায় রাখতে পারো, ডি দিয়ে আমরা ডান কথাটা বলতে পারি, তার মানে এটা ডান পাশে থাকবে। ওকে, আচ্ছা
এবার আসো গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য কোথায়। এই যে গ্লুকোজে এটি একটি অ্যালডোহেক্সোজ, কারণ এতে অ্যালডিহাইড মূলক আছে। তাহলে দেখো আমার প্রথম পয়েন্টটাই কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি, এটা একটা অ্যালডিহাইড মূলক, এটাতে অ্যালডিহাইড মূলক থাকার কারণ থাকছে। আচ্ছা, আর এটাকে কিটোহেক্সোজ বলা হয় কারণ এখানে কিটন মূলক আছে। তাহলে আমরা একটা পার্থক্য পেয়ে গেলাম, একটাতে অ্যালডিহাইড মূলক, একটাতে কিটন মূলক। এটাকে গ্রেপ সুগার বলা হয়, বা আঙ্গুরে থাকে বেশি, এই কারণে গ্রেপ সুগার। আর এটা সকল ফলে থাকে ফ্রুট সুগার বলা হয়। এটা গ্লুকোজটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি যেটা উৎপন্ন হয় না, মানে সরাসরি আমার এই ফ্রুক্টোজটা উৎপন্ন হয় না, ঠিক আছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি আমার কি হয়, গ্লুকোজ হয়, তারপরে গ্লুকোজটাই আস্তে আস্তে ফ্রুক্টোজে পরিণত হয়ে যায়। আচ্ছা, তারপরে শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ, ঠিক আছে। শ্বসনের প্রাথমিক পদার্থ মানে শ্বসন প্রক্রিয়া আমার প্রধানত কি ব্যবহার হয়, গ্লুকোজ ব্যবহার হয়, আর শ্বসনে গ্লুকোজ হতে ফ্রুক্টোজ উৎপন্ন হয়। গ্লুকোজ থেকে অনেক সময় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে ফ্রুক্টোজটাকেও আমরা তৈরি করতে পারি। তারপরে দেখো এখানে ম্যানোজ নামে একটা মনোস্যাকারাইড আছে। দেখো এটা একটা হেক্সোজ, মানে এটা 6 কার্বন বিশিষ্ট, এটার সংকেত সেম। এটা একটা অ্যালডোজ সুগার, মানে ওর এখানে আমার অ্যালডিহাইড মূলক থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে আবার গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ এটাও আরেকটা হেক্সোজ, মানে এটা তো 6টা কার্বন আছে। দেখো এই যে 6টা কার্বন আছে, এটাতে 6টা কার্বন আছে, এটাকেও অ্যালডোজ সুগার বলা হচ্ছে কারণ এটাতে অ্যালডিহাইড মূলক আছে। আচ্ছা, তারপরে এবার আসো আমরা ডাইস্যাকারাইড নিয়ে জানবো, আমাদের ফাইনাল যে টপিক। ডাইস্যাকারাইড বলতে আমরা কি বুঝি, ডাই কথাটা শুরুতেই দেখো এখানে কথাটা আছে ডাই। ডাই কথাটা মানে কি, ডাই কথাটা দিয়ে আমরা বুঝাচ্ছি দুই। তার মানে দেখো এখানে যে কার্বোহাইড্রেটকে ভাঙলে দুটি মনোস্যাকারাইড পাওয়া যায় তাকে ডাইস্যাকারাইড বলা হয়। তার মানে মনে করো এটা একটা যৌগ, এটা একটা এমন একটা শর্করা যৌগ, এটাকে যদি তুমি ভেঙে দুইটা মনোস্যাকারাইডে পরিণত করতে পারো, এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড, তখন এই যৌগটাকে তুমি কি বলবা, ডাইস্যাকারাইড বলবা, কারণ ওকে ভেঙে তুমি দুইটা মনোস্যাকারাইড পাচ্ছ, ওকে ভাঙা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আমরা বুঝতে পারলাম ডাইস্যাকারাইড কি। একটু এতক্ষণ ধরে আমরা মনোস্যাকারাইড পড়লাম, এখন আমরা ডাইস্যাকারাইড পড়ছি। তাহলে ডাইস্যাকারাইড উদাহরণ কি, দেখো এই যে সুক্রোজ, ম্যালটোজ, এগুলো হচ্ছে আমাদের ডাইস্যাকারাইডের উদাহরণ। তাহলে সুক্রোজকে ভেঙে আমরা কি পাবো, একটা গ্লুকোজ। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে সুক্রোজকে ভেঙে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো। তারপরে ম্যালটোজকে ভেঙে আমরা কি পাবো, 2 অণু গ্লুকোজ পাবো। এরপরে ল্যাকটোজকে ভেঙে কি পাবো, গ্লুকোজ পাবো এবং গ্যালাক্টোজ পাবো। আমরা একটু আগে এই গ্যালাক্টোজের নামটা পড়ে এসেছি, এটা একটা মনোস্যাকারাইড। আচ্ছা, তারপরে দেখো এবার দুটি মনোস্যাকারাইডের মধ্যে, এই যে এরা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড, ওরা যে বন্ধন হচ্ছে, এই বন্ধনটাকে কি বলা হচ্ছে, গ্লাইকোসাইডিক বন্ধনী। এটা আমি শুরুতেই তোমাদেরকে পড়িয়ে এসেছি যে পেপটাইড বন্ধনী, গ্লাইকোসাইডিক বন্ধনী কি বোঝায়। তাহলে এই জিনিসটা আবার এখানে এই গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমেই কিন্তু মনোস্যাকারাইডগুলো জোড়া লেগে ডাইস্যাকারাইড তৈরি করছে। ওকে, এবার আসলে সুক্রোজ কিভাবে গঠিত হচ্ছে। সুক্রোজ কি দিয়ে গঠিত হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে গঠিত হয়। তাহলে এটা একটা গ্লুকোজ, এই যে দেখো এখানে OH আছে, হ্যাঁ, এটা একটা গ্লুকোজ আছে আমার নর্মাল, এখানে 6টা কার্বন আছে, সবকিছু ঠিকঠাক আছে, একটা গ্লুকোজের গঠন। এই গ্লুকোজের গঠন কিন্তু তোমাদের শিখতে হবে, না হলে কিন্তু কোনো যৌগই তোমরা আঁকতে পারবে না বা কিছু করতে পারবে না। একটা খুবই এরকম করে একটা অক্সিজেন দিবা, এই পাশে কার্বন, আগে সবগুলো কার্বন দিয়ে দিবা, কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে, এভাবে। তো কয়টা কার্বন হলো, 5টা কার্বন হলো এখানে, তো 6 নম্বর কার্বনটা এটার সাথে হবে, ঠিক আছে। এভাবে দিবা, আর প্রত্যেকটার সাথে তারপরে এই যে এখানে OH এভাবে দিয়ে করবা। আর যদি সেটা আলফা গ্লুকোজ হয় তাহলে তো বুঝোই যে তোমাকে কি করতে হবে, এই OH-টা নিচে থাকবে। আর যদি বিটা গ্লুকোজ হয়, এটা হলে আলফা, আর যদি বিটা হয় তখন OH-টা উপরে থাকবে, তখন এটা আমরা বিটা বলি, তাই না। আচ্ছা, যাই হোক, এখানে আমরা গ্লুকোজ, আর এইটা কি, এটা একটা ফ্রুক্টোজের গঠন। ফ্রুক্টোজের গঠনটা আমরা শিখেছি যে ফ্রুক্টোজের গঠনটা একটু আলাদা, এটা পঞ্চভুজের মতো একটা, মানে 5টা বাহু থাকে। আচ্ছা, তো এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা মিলে কি হচ্ছে, দেখো এই ফ্রুক্টোজের এখানে যে 5 নাম্বার কার্বন, আর এখানে গ্লুকোজের 1 নাম্বার কার্বনের এই OH, আর এখানের OH থেকে দেখো কি হচ্ছে, এই OH থেকে একটা হাইড্রোজেন চলে আসছে, আর এখানের OH মিলে OH মিলে একটা পানি তৈরি হচ্ছে। খেয়াল করো, এখান থেকে এই যে এখানে ছিল, এখান থেকে চলে আসলো, OH আসলো, H2O হলো, এবং এখান থেকে পানি হয়ে বের হয়ে গেল। ওরা যখন পানি হয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছে, তখন এই অক্সিজেন দ্বারা এই দুইটা যৌগ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ জোড়া লেগে গেছে। তো এই কারণে এটাই একটা গ্লাইকোসাইডিক বন্ধনী হয়ে গেল। তাহলে দেখো এখানের এই কার্বন এবং এখানের এই কার্বন, ওরা কিন্তু জোড়া লেগে গেল এই অক্সিজেনের মাধ্যমে। তো এই কারণে এটাকে আমরা বলছি সুক্রোজ, বা এটা একটা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে এটা একটা ডাইস্যাকারাইড হয়ে গেল, একটা সুক্রোজ হয়ে গেল।
আচ্ছা, আর যেহেতু এখানে দেখো আমার বন্ধনীর হাতও ঠিক আছে, অক্সিজেনের 2টা হাত আমরা জানি কেমিস্ট্রির অনুপাতে, তো এখানে একটা হাত হয়ে গেল, ওইখানে ওরা একটা হাত হয়ে গেল, মানে আমার কেমিক্যালিও এটা ব্যালেন্সড হয়ে গেছে। ওকে, এটা কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, এবার আসো এটা কোথায় পাওয়া যায়? ইক্ষু এবং বিট, ইক্ষু আখ বা বিট এইসব ফসলে আমরা এই সুক্রোজটা অনেক বেশি পরিমাণে পাই। সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার, কারণ রিডিউসিং গ্রুপ নষ্ট হয়ে যায় বন্ধনের সময়। ওর বন্ধনের সময় ওর রিডিউসিং গ্রুপগুলো, রিডিউসিং গ্রুপ যেমন এই যে আমার গ্লুকোজে থাকে তোমার হচ্ছে CHO মূলক, ফ্রুক্টোজে থাকে CO মূলক, কিটোন মূলক, অ্যালডিহাইড মূলক, এই মূলকগুলো যখন বন্ধন হতে যায় তখন এই মূলকগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে এরা কিন্তু এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ ওরা কিন্তু নিজেরা কিন্তু কি, ওরা কিন্তু রিডিউসিং সুগার, কারণ ওদের ভিতরে ওই রিডিউসিং গ্রুপ বা বিজারক গ্রুপটা আছে, অ্যালডিহাইড মূলক বা কিটোন মূলকটা আছে, কিন্তু ওরা দুইজন মিলে যখন বন্ধন হতে যায় তখন এই রিডিউসিং গ্রুপটা নষ্ট হয়ে যায়। ওকে, নষ্ট হয়ে যাওয়ার কারণে সুক্রোজটা একটা নন রিডিউসিং সুগার হয়, মানে ও অবিজারক শর্করা, মানে কাউকে বিজারণ করাতে পারবে না। আচ্ছা, এবার আসো কিভাবে হচ্ছে বন্ধনটা দেখো। এই যে আলফা ডি গ্লুকোজে 1 নং কার্বনের OH এবং বিটা ডি ফ্রুক্টোজের 2 নং কার্বনের OH থেকে 1 অণু পানি, এই যে 1 অণু পানি বের হয়ে একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়ে গেল। এভাবে করে এটা তৈরি হয়। আচ্ছা, ওর সংকেতটা কি দেখো, এখানে সংকেতটা, এটার সংকেত খুবই গুরুত্বপূর্ণ, আমাদের MCQ এর জন্য এটা খুব আসে। C12H22O11, ঠিক আছে, এই অক্সিজেন কিন্তু এখানে 11টা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখার জন্য। আচ্ছা, তো এখানে দেখো সুক্রোজটা আমরা উৎপাদন করি কিভাবে। সুক্রোজ উৎপাদন হয় প্রথমে ইক্ষুর রসে, সুক্রোজ, অ্যাসিড ও ফসফেট, এই 3টা জিনিস ইক্ষুর রসে থাকে। ওকে, তারপরে কি হয়, এটার সাথে কলিচুন মিশানো হয়, চুন মিশানো হয়, ক্যালসিয়াম অক্সাইড এটা মিশানো হয়। তখন কি হয়, ফ্যাটি অ্যাসিড, এটা যেহেতু কলিচুন এটা একটা ক্ষারীয়, আর এই যে অ্যাসিড, তো কি হবে, এই অ্যাসিডটা প্রশমিত হয়ে যায় ও ফসফেট অধুক্ষিপ্ত হয়ে যায়। তখন কি হচ্ছে দেখো, আমি কলিচুন দেওয়ার পরে অ্যাসিডটা প্রশমিত হয়ে যাচ্ছে, অ্যাসিডটা আর অ্যাসিড থাকতেছে না, আর ফসফেটটার সাথে সাথে কি হয়, অধুক্ষিপ্ত, তলানি পড়ে যায়। তো যখন ফসফেটটা তলানি পড়ে যায় তখন এই রসটাকে, ওই যে ইক্ষুর যে রস, এই রসটাকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে কি পাবা, একটা ভেজাল, মানে ওই যে ওর ভিতরে যে ভেজালগুলো থাকে ওগুলো আলাদা হয়ে যায়, মানে বাষ্পের মাধ্যমে ওগুলো বের হয়ে যায়। ভেজালগুলো আলাদা হয়ে যাওয়ার পরে তুমি কি করতে পারতেছো, পরিশ্রবণ প্রক্রিয়ায় তুমি সুক্রোজ পাচ্ছ। তার মানে ভেজালগুলো চলে গেল, তারপরে বাকি যে অংশটা থাকে সেটাকে যদি পরিশ্রবণ করে একটা ফিল্টার করে যদি তুমি এটাকে বের করো তাহলে কিন্তু তুমি সুক্রোজ পেয়ে যাবা, তুমি চিনিটা পেয়ে যাচ্ছ। তাহলে এভাবে করেই দেখো ইক্ষুর রস থেকে আমার কিভাবে একটা, মানে কিভাবে আমরা সুক্রোজটাকে পেয়ে থাকি। ওই যে কলিচুন মিশাবো, এই ফ্লোচার্ট করে যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ব্যাপারটা অনেক ইজি। আচ্ছা, এবার আসো সুক্রোজের বৈশিষ্ট্য নিয়ে। সাদা দানাদার মিষ্টি স্বাদযুক্ত পদার্থ, সবকিছু এটা দানাদার এবং মিষ্টি পদার্থ, এবং এটা পানিতে দ্রবণীয়। ওকে, আচ্ছা, এটার গলনাঙ্ক 188 ডিগ্রি সেলসিয়াস। এবার আসো ওর কাজ কি। কাজ হচ্ছে শ্বসনের উপাদান হিসেবে এটা ব্যবহৃত হয় এবং কোষের বিভিন্ন উপাদান তৈরিতেও সুক্রোজ আমাদের ভূমিকা পালন করে। আচ্ছা, এটার ব্যবহার আমরা কনফেকশনারিতে বিভিন্ন ব্যবহার করি, মিষ্টান্ন বা অনেক মিষ্টি জাতীয় কিছু তৈরি করতে কিন্তু আমরা সুক্রোজকে ব্যবহার করি। তারপরে অক্সালিক অ্যাসিড, এইটা MCQ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। অক্সালিক অ্যাসিড প্রস্তুত করতেও আমরা এই সুক্রোজ ব্যবহার করে থাকি। আচ্ছা, তারপরে আসে সেলোবায়োস। সেলোবায়োস কি দিয়ে গঠিত হচ্ছে, এটা 2 অণু বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়ে সেলোবায়োস গঠন করে। এটা কি সেলোবায়োস গঠন করছে বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে। তাহলে এখানে দেখো সংকেতটা C12H22O11 এবং বিজারণক্ষম সুগার, এটা কিন্তু বিজারণ করতে পারবে। আচ্ছা, ওর বিজারণ ক্ষমতা আছে। তাহলে এখানে বিটা ডি গ্লুকোজ, 2 অণু বিটা ডি গ্লুকোজ, তাহলে এখানে একটা বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ আমার কি থাকবে, OH-টা উপরে থাকবে, OH উপরেই আছে, ফাইন, 1 নং কার্বনে। আবার আরেকটা বিটা ডি গ্লুকোজ, এখানেও দেখো OH-টা উপরে আছে, 1 নং কার্বনের OH-টা উপরে আছে। আচ্ছা, ফাইন। তারপরে আসো যে বিটা 1,4 লিঙ্কেজ, মানে এই যে এখানে এই গ্লুকোজের 1 নং কার্বন আর এই গ্লুকোজের 4 নং কার্বন, এরা দুইজন মিলে বন্ধন হবে, এই 2টা কার্বনের মাঝখানে বন্ধন হবে, যার কারণে ওকে বলছি আমরা বিটা 1,4 লিঙ্কেজ। এভাবে ওরা সেলোবায়োস গঠন করবে। তাহলে দেখো কি হয়, এখানের OH আর এখানের OH থেকে পানির অণুটা আলাদা হয়ে যাবে। দেখো পানির অণুটা আলাদা হয়ে গেল, এখান থেকে পানির অণুটা বের হয়ে যাবে। তো পানি যখন বের হয়ে গেল তো এখানে এই অক্সিজেনটা ও কি করবে, ও এদের মাঝখানে বন্ধন তৈরি করে ফেলবে। দেখো অক্সিজেনটা আসলো, এদের মাঝখানে বন্ধন তৈরি হয়ে গেল। তাহলে এটা কি একটা, এটা কিন্তু একটা আড়াআড়ি বন্ধন হলো, এটা একটা
আড়াআড়ি বন্ধন হচ্ছে, তাই না? এই মাথা থেকে এই মাথা। তাহলে বুঝতে পারছো কিভাবে এই বন্ধনটা হচ্ছে? এটা কিন্তু খেয়াল রাখবা, সেলোবায়াস গঠনে এই β14 লিঙ্কেজ এটা সবসময় আড়াআড়ি সংঘটিত হবে, এটা কখনো সোজা হবে না, এটা সবসময় আড়াআড়ি হবে। কারণ ওর এখানে 1 নং কার্বনের OH-টা ওইখানে উপরে আর এখানে 4 নম্বর কার্বনে OH-টা নিচে, এই কারণে ওটাতে আড়াআড়ি হচ্ছে। এবং সেলোবায়াসটা আমার কোথায় থাকে? কোষ প্রাচীরের গঠনে আমরা সেলোবায়াসটাকে অনেক পরিমাণে পেয়ে থাকি। আচ্ছা, আমাদের লাস্ট যে ডাইস্যাকারাইডটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ম্যালটোজ। ম্যালটোজকে আমরা কিভাবে এটা পেতে পারি? 2 অণু আলফা ডি গ্লুকোজ, এবার আসে একটু আগে আমরা পড়লাম বিটা ডি গ্লুকোজ, এবার পড়লাম আলফা ডি গ্লুকোজ, আলফা 14 লিঙ্কেজ দিয়ে যে বন্ধনটা হয় সেটাকে আমরা ম্যালটোজ বলি। তাহলে এখানে দেখো স্টার্চকে ভাঙলে আমরা ম্যালটোজ পাই, ঠিক আছে? ম্যালটোজ কি? বেসিক্যালি ম্যালটোজ হচ্ছে 2 অণু গ্লুকোজ নিয়ে তৈরি হয়। তাহলে স্টার্চকে ভাঙলে আমরা ম্যালটোজ পাবো। স্টার্চে অনেক গ্লুকোজ থাকে, এটাকে ভাঙলে আমরা এরকম 2 অণু করে ম্যালটোজ পাবো। এই ম্যালটোজকে আংশিক রিডিউসিং সুগার বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে আংশিক বলা হচ্ছে, কারণ ও পুরোপুরি বিজারণ করতে পারে না, আবার একদমই যে করে না তেমনটাও না, ও মানে দুইটার মিডিয়াম অবস্থা, এই কারণে ওকে আংশিক রিডিউসিং সুগার বলা হয়। তো এখানে দেখো এটা একটা আলফা ডি গ্লুকোজ, এই যে এখানে এটা কিন্তু একটা আলফা ডি গ্লুকোজ। খেয়াল করো, এই যে এখানে 1 নং কার্বনে এখানে OH-টা নিচে আছে। আমরা জানি আলফা ডি গ্লুকোজে OH-টা নিচে থাকে 1 নং কার্বন, আবার এখানেও সেম OH-টা নিচে আছে, দেখছো? আর 4 নম্বর কার্বনে তো সবসময় OH নিচেই থাকে। সো এই যে OH, এই OH দুইটা দেখো পাশাপাশি আছে, এই কারণে ওদের ব্যাপারে সময় দেখবা ওদের একটা সোজা বন্ধন হবে, আড়াআড়ি হবে না। সো যাই হোক, ওদের এই যে বন্ধন হতে গিয়ে আমার পানি অণু OH আর H মিলে ওরা সবসময় পানি অণু বের হয়ে যাবে। পানি অণু বের হয় কেন? পানি অণু বের হলেই তো ওরা বন্ধন না, হাত ফাঁকা হবে, অক্সিজেনের হাত ফাঁকা হবে, তখন এই অক্সিজেনটা ওর সাথে বন্ধন করতে যাবে। দেখো এই অক্সিজেনটা এবার ওর সাথে বন্ধন করতে যাবে, এই যে ওর সাথে ওর হাত পূরণ করার জন্য ও বন্ধন করে ফেললো। তাহলে এই অক্সিজেনটা দেখো একটা সোজা, এটা কিন্তু আড়াআড়ি হয় না, একদম সোজা একটা বন্ধন হয়েছে। এই যে সোজা বন্ধনটা হয়ে গেলে এটাকেই আমরা বলি কি? ম্যালটোজ। ম্যালটোজের এই বন্ধন, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আমাদের আজকে ক্লাস। সো আশা করি তোমরা এই ডাইস্যাকারাইড পর্যন্ত বুঝতে পেরেছো, এইটুকু পর্যন্ত পড়বা। তাহলে আমরা নেক্সট ক্লাসে পলিস্যাকারাইড বা আরো অন্যান্য জিনিসগুলো নিয়ে আমরা আসবো। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।